করতে সবাই হা করে চেয়ে রইল। চেয়ারের ওপর পায়ের ওপর পা তুলে চারজন গেমস খেলছে, আর তাদের সামনে প্রিন্সিপাল আর ম্যাম রেগে তাদের দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল হাসিম হামিদ আজমির সাহেবকে দেখে চোখ মুখ শক্ত করে বলল, আসুন আসুন প্লিজ, দেখুন আপনাদের কর্ণধরা ছেলেগুলো একসাথে মাথা ফাটিয়ে কি সুন্দর প্রিন্সিপাল রুমে বসে পায়ের উপর পা তুলে রাখেন। লামিয়া মাহির তাইব তাইবা প্রিন্সিপালের কথায় দরজার দিকে তাকাতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দরজার মধ্যে দিয়ে একে একে সবাই কক্ষে প্রবেশ করলো। হামিদ কড়া চোখে চারজনকে দেখল। প্রিন্সিপাল হাসিম হামিদ আজমির সাহেবকে চেয়ারে বসতে বলে তারা বসলো। তাদের পিছনে চারজন দাঁড়ালো। তাদের পাশে রাশেদ, লাবিব, কায়সার দাঁড়ালো। কায়সার আর চোখে তাকিয়ে দেখলো তার রাতে ঘুম চুরি করা শ্যামবর্ণের মেয়েটাকে। লামিয়া চোখ ঘুরিয়ে পাশে তাকালেই কায়সারকে দেখে চোখ ভ্রু কুচকে ফেললো। তারপর আবার সামনে তাকালো। প্রিন্সিপাল সোজা চাহনি দিয়ে হামিদ সাহেবের দিকে বলল, আপনার মেয়ে কত বড় ক্রাইম করেছে আপনি জানুন আপনি? এখন যদি ওই মেয়ে কিছু হয় তাই কে নেবে? হামিদ সাহেব খুব শান্ত গলায় বলল, দেখুন, আমি যতটুকু আমার মেয়েকে চিনি, সে অকারণে কাউকে কিছু বলবে না। নিশ্চয়ই ওই মেয়েটি আগে ওদের কিছু করেছে। লামিয়া বড় বড় করে তাকালো। মাহির তাইব তাইবা অবাক হয়ে দেখলো হামিদ সাহেব কি শান্তভাবে কথা বলছেন। অন্য সময় হলে তো লামিয়া প্রিন্সিপাল স্যারের কথা শুনেই তৎক্ষণাৎ চর বসাতো। প্রিন্সিপাল ভ্রু কুচকে বলল, আপনি বলতে চাচ্ছেন আপনার মেয়ে কোনো কারণে মেরেছে? হামিদ সাহেব মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমার মেয়ে কোনো না কোনো কারণে মেরেছে। আর যদি প্রমাণ দিতে পারেন যে আমার মেয়ে অকারণে মেরেছে, তাহলে আমি নিজে হাতে আমার মেয়েকে শাস্তি দিব। ওই মেয়েটিকে নিয়ে আসুন, দুপক্ষের কথা শুনব, তারপর কার দোষ আগে পরে তখন দেখা যাবে। হামিদ সাহেবের কথা শুনে প্রিন্সিপাল আর ম্যামের মুখ চুপসে গেল। কিছুক্ষণ পর অথরাকে নিয়ে এলো তার কিছু ফ্রেন্ড সার্কেল ধরে। অথরাকে দেখা মাত্রই হাসিম সাহেব বেশ বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করলো না। সে জানে এমনি তার ছেলেকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। আর কেন, ওই কথাও সবাই জানে। হামিদ সাহেব অথরাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল সব বলো। অথরা প্রথম থেকে সব দোষ লামিয়া ওদের ওপর চাপাতে লাগলো। লামিয়া রেগে অথরার রেগে তেড়ে গেলেই লাবিব হাত ধরে বলল, লামিয়া রেগে বলল, ছাড়ুন লাবি ভাই, ওর মিথ্যা বলা বাইর করছি। সাহস থাকলে সত্যটা বল, মিথ্যার আড়ালে লুকাচ্ছিস কেন? হামিদ সাহেব লামিয়াকে ধমক দিলেই লামিয়া চুপ হয়ে গেল। হামিদ সাহেব অথরার পাশে থাকা মেয়েটিকে বললেন, তখন তোমরা ওইখানেই ছিলে, তাই না? মেয়েটি ভয়ে মাথা নাড়ালো। গুড, এখন বলো কি হয়েছে আর দোষ কার আগে ছিল। সত্যি করে বলো, মিথ্যা বললে খুব খারাপ হবে। মেয়েটি ভয় পেয়ে গলগল করে সব বলে দিল। দোষ অধরার, ওই আগে ওদের পথ আটকিয়েছিল। আর এটা বলো লামিয়ার মাহিরকে নিয়ে নোংরা কথা বলা হয়েছে, তাই লামিয়া ওর গায়ে হাত তুলেছে। এই কথা শুনে হাসিম সাহেব আর শান্ত থাকতে পারলেন না। তাদের বাড়ি ছেলেমেয়েরা দুষ্টুমি করলে অন্তত তারা ভাই বোনদের অনেক সম্মান স্নেহ করে, কোনো খারাপ বা নোংরা কোনো কাজ করতেই পারে না। আজ পর্যন্ত কেউ বলেনি। আর তাদের নামে নোংরা কথা বলার সাহস অধরার মতো মেয়েটা দেখালো, এটাই হজম হয়নি। হাসিম সাহেব লামিয়ার দিকে তাকিয়ে বলল, হাসিম সাহেবের কথায় প্রিন্সিপাল ম্যাম অথরা সবাই চোখ বড় বড় করে তাকিয়ে রইল। লামিয়া মাহির তাইবার মুখে হাসি ফুটল। হামিদ সাহেব প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল, এখন অন্তত আপনি বুঝতে পেরেছেন কার দোষ। আর আমার মেয়ে অকারণে গায়ে হাত তোলেনি। এখন তাকে কি শাস্তি দিবেন এটা আপনার ইচ্ছা। আর হ্যাঁ, দ্বিতীয়বার আগে যাচাই বাছাই করে দোষ দিবেন। আসি। বলেই বেরিয়ে গেলেন। তাইবা মাহির লামিয়া হাত কপালে তুলে লম্বা সালাম জানিয়ে বলল, আপনারা এখন এক্কা দোক্কা খেলতে পারেন। আমরা আসি স্যার, আবার দেখা হবে। বলেই বেরিয়ে গেল। লামিয়া ভ্রু কুচকে বলল, এক্কা দোক্কা মানে? লামিয়া হেসে উত্তর দিল, আরে লাবি ভাই, এক্কা দোক্কা বোঝেন না? আপনি তো এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট ছেলে। আপনাকে তো জাদুঘরে রাখা উচিত।
বলি হেসে উঠল, সাথে রাশেদ, তাইব, তাইবা, মাহিরও। কাইসার মুচকে হাসল। গাড়ির সামনে আসতেই লামিয়া হামিদ সাহেবকে নিচু গলায় বলল। বাবা, একটা কথা বলবো? হামিদ সাহেব মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন। হ্যাঁ বলো। আমার গিটারটা ভেঙে গেছে বাবা, পরশুদিন গানের প্রোগ্রাম আছে, একটা গিটার কিনে দেবে? হামিদ সাহেব কিছু বলার আগে হাসিম সাহেব হেসে বললেন। লামিয়ার চোখ চকচক করে উঠল। হাসিম সাহেব, তাইব, তাইবা, লামিয়া, মাহিরকে নিয়ে মার্কেটের দিকে রওনা দিল। হামিদ সাহেব দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে তাকিয়ে হেসে উঠলেন। কায়সার এক দৃষ্টিতে তাকিয়ে রইল লামিয়ার দিকে, মিনমিন করে বলল। আজকেও ঘুম হবে না এই মেয়ের জন্য। বলেই ঠোঁট কামড়ে হাসল। চারপাশে ছড়িয়ে পড়েছে সন্ধ্যার আলো। স্নিগ্ধ বাতাসে ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে শুভ্র দূর আকাশে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে, আর কিছুক্ষণ পরপর শুকটান দিয়ে ধোয়া উড়িয়ে দিচ্ছে। বাতাসে তার চুলগুলো উঠছে হালকা ভঙ্গিতে। মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। গুনগুন করতে করতে ছাদে পা রাখল লামিয়া। হঠাৎ নাকে সিগারেটের গন্ধ আসতেই কপালে ভাঁজ ফেলে চারপাশে তাকালো। পিছনে ঘুরতেই দেখলো ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে শুভ্র শুকটান দিচ্ছে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে ফ্রকের পকেট থেকে মোবাইলটা বের করে কয়েকটা ছবি তুলে নিল। তারপর আস্তে ধীরে তার পিছনে গিয়ে হাত বুকে ভাঁজ করে চুপচাপ দাঁড়িয়ে রইল। নাকে ক্যান্ডির ঘ্রাণ আসতেই শুভ্র হালকা হাসলো, ঠোঁট কামড়ে ধোয়া উড়িয়ে দিল। মিস, এই সন্ধ্যায় ছাদে কেন? বলে পিছনে ঘুরল। লামিয়া কপাল কুঁচকে বলল। আপনি বুঝলেন কিভাবে আমি এসছি? উত্তর না দিয়ে শুধু হাসলো শুভ্র। অর্ধেক খাওয়া সিগারেটটা ফ্লোরে পিষে ফেল। তারপর পকেট থেকে সেন্টার ফ্রুট মুখে পড়ে চিবুতে চিবুতে বলল। সন্ধ্যাবেলা এখানে ভয় করে না আপনার? লামিয়া কাজ ঝাঁকিয়ে বলল। ভয় আবার কি জিনিস? ভয় লামিয়ার ডিকশনারিতে নেই। বেশি সাহস দেখছি আপনার। হ্যাঁ, অনেকটাই বলতে পারেন। ও তাই নাকি? কোনো সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি শুনেছি জিন আছে, আর তারা নাকি মেয়েদের উপর ভর করে বেশি। হ্যাঁ, জিন আছে, তবে সব মেয়ের ওপর ভর করে না। যারা বেশি সুন্দরী মেয়ে তাদের ঘাড়ে বসে, আর আমার ঘাড়ে বসার চান্স নেই। আপনি বলতে চাইছেন আপনি সুন্দরী নন? অবশ্যই আমি সুন্দর, তাহলে চান্স নেই কোনো। কারণ আমি নিজে একটা জিন, তাই। এখন এসব বাদ, এবার বলুন তো, ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন কেন? এটা কিন্তু ঘোর অন্যায়। শুভ্র শান্ত স্বরে বলল। অনুমতি ছাড়া কারোর ছবি তোলাও কিন্তু ঘোর অন্যায়। শুভ্রর কথায় লামিয়া কাজু মাজু মুখে তাকালো, তারপর বলল। কে কার ছবি তুলেছে? জি, আপনি আমার ছবি তুলেছেন। আন্দাজে কথা বললেন আর হয়ে গেল, তাই না? এখন অস্বীকার করতেই পারেন মিস, আমার কোনো সমস্যা নেই। হ্যান্ডসাম ছেলের ছবি তুলতেই পারেন, আমার কোনো আপত্তি নেই। ওয়েট, কি আপনি হাজব্যান্ড? এটাও শুনতে হলো? ও খোদা, এই যে মিস্টার, নিজেকে কি মনে করেন? আর আপনি হাজব্যান্ড কোন শালা বলে? আর আপনি সিগারেট খান, সেটা আমি সবাইকে দেখাবো, তাই ছবি তুলেছি। ওই তো তুলেছেন তো। কিছু বলার আগে ব্লাকি এসে লামিয়ার পায়ে ঘেঁষে মিউ মিউ করতে লাগলো। লামিয়া ঝুঁকে ব্লাকিকে কোলে তুলে নিতেই ব্লাকি তার গলা পেঁচিয়ে ধরল। লামিয়া শুভ্রের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দোলনায় গিয়ে বসলো। শুভ্র ঠোঁট কামড়ে তাকিয়ে রইল তার দিকে। চুলের মাঝে সিঁথি করে সাদা ফিতে দিয়ে দুপাশে দুটো বেনি করা, গায়ে হাঁটু পর্যন্ত কালো ফ্রক, সাদা পায়জামা আর সাদা ওড়না জড়ানো। বাতাসে উঠছে সামনে লেয়ার কাটা চুল, দেখতে পুরো বাচ্চাদের মতো লাগছে আজ। শুভ্র ধীরে ধীরে দোলনার সামনে চেয়ারে বসলো। নাকে আবার ভেসে এলো ক্যান্ডির ঘ্রাণ, যা তাকে নেশাময় করে তুলছে। এ মেয়েটা গায়ে কি এমন ব্যবহার করে যেহেতু মিষ্টি ঘ্রাণ আসে? গায়ে কি পুরো পারফিউমের বোতল ঢেলে দিয়েছিলেন নাকি? প্রশ্ন করল শুভ্র। এক ভ্রু উঁচিয়ে তাকালো লামিয়া। শুভ্রের কথা মানে সে বুঝতে পারেনি। শুভ্র গলা খাকারি দিয়ে আবার বলল। মানে মনে হচ্ছে ছাদে আসার আগে পুরো পারফিউমের বোতল খালি করে দিয়েছেন। আমি তো পারফিউম ব্যবহারই করি না। আর আপনি পারফিউমের গন্ধ কোথায় পেলেন? আপনার গায়ের থেকে। এটা পারফিউমের স্মেল না, এটা আর্থ বিউটি অ্যান্ড ইউ বডি লোশনের স্মেল।
কি এমন লোশন যে ক্যান্ডির স্মেলে পুরো ছাদ ভরে গেছে? মনে হচ্ছে খেয়ে ফেলি কি? আপনাকে। নেশাময় দৃষ্টিতে তাকিয়ে আসতে বলল শুভ্র। কি বললেন? কিছু না। লামিয়া আর কিছু না বলে ব্ল্যাকের মাথায় হাত বোলাতে লাগলো। তারপর আর চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়ে হেঁটে দোলনায় যেয়ে বসলো। শুভ্র ধীর পায়ে দোলনার সামনে রাখা চেয়ারে চুপচাপ বসে লামিয়ার ব্ল্যাকিকে দেখতে লাগলো। বিড়ালটা তার কি সুন্দর কয়েকদিনে লামিয়ার শিকারী হয়ে গিয়েছে। লামিয়ার জামা রঙের সাথে বিড়ালের শরীরের রংটা মিলে যায় মনে হচ্ছে না। লামিয়ার কোলে কোনো বিড়াল বসে আছে। ছাদে দুজন মানুষ বসে আছে, তবুও কারোর মুখে কোনো কথা নেই। তারা যেন নীরবতা পালন করছে। মৃদু বাতাসে লামিয়ার অবাধ্য চুলগুলো উঠছে। তার শুভ্র মুগ্ধ নয়নে দেখছে। ইচ্ছে করছে প্রেয়সীর এই অবাধ্য চুলগুলো যত্ন করে কানের পিছনে গুজে দিতে, কিন্তু ইচ্ছেকে দমিয়ে রেখেছে সে। চাঁদের আলোয় তার দিনওয়ালিকে কি দারুণ লাগছে দেখতে। কত বছর পর এই মেয়েকে মন দিয়ে দেখছে শুভ্র। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এই মেয়েকে দেখার জন্য কতই না ছটফট করছে সে। কত রাত যে সে না ঘুমিয়ে এই মেয়েটার কথা ভাবতে ভাবতেই রাত কাটিয়ে দিয়েছে। সে কি তা জানে? কতই না চোখের পানি ফেলেছে তার কথা ভেবে। কেমন পাগল পাগল লাগতো তার এই মেয়ের জন্য। মন চাইতো সব কিছু ফেলে তার কাছে ছুটে আসতে, কিন্তু পারেনি সে। কিন্তু আজ তার সামনে থাকা সত্ত্বেও পারছে না তার প্রেয়সীকে তার বুকে জড়িয়ে ধরে তার বুকের যন্ত্রণা কমাতে। কোনো এক অদৃশ্য দেয়াল যে তাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কেউ যে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছে তা লামিয়া নিজেও জানে না। সে ব্ল্যাকের গায়ে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। হঠাৎ কারো কথার শব্দে লামিয়া মাথা তুলে তাকালো। সামনে তাকাতেই দেখলো খানবাড়ির ছাদে লাবিব আর মনিকা দাঁড়িয়ে আছে। ব্ল্যাকিকে কোলে তুলে দোলনা থেকে আস্তে করে নেমে সামনে এগিয়ে গিয়ে ছোট ছোট চোখ করে তাকালো সামনের ছাদে। মনিকা বারবার লাবিবকে জড়িয়ে ধরছে, আর লাবিব প্রতিবারই বিরক্ত হয়ে তাকে সরিয়ে দিচ্ছে আর বেশ শাসিয়ে কিছু বলছে, কিন্তু মনিকা ছাড়ছে না, আবার আঁকড়ে ধরছে। শুভ্র আস্তে আস্তে লামিয়ার পাশে এসে দাঁড়ালো, তাকিয়ে রইল ওদিকটাই। হঠাৎই মনিকা লাবিবকে দেয়ালে ঠেসে ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। আচমকা ব্যাপারটা হওয়াতে লাবিব ভরকে গেল। লামিয়া ঝকঝকি আরো সামনে গিয়ে রেলিংয়ের সাথে লেপ্টে দেখতে লাগলো। কেন জানি ভীষণ হাসি পাচ্ছে তার। শুভ্র এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন কিছুই দেখছে না। ওদিকে লাবিব প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, তবু মনিকা ছাড়ছে না দেখে সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দিল। তারপর ঠাস করে এক চড় বসিয়ে দিল গালে। মনিকা গালে হাত চেপে ছলছল চোখে তাকিয়ে ছুটতে চলে গেল। লাবিব রাগে ফেটে পড়ে সামনে তাকাতে চোখ কুঁচকে গেল। সামনে ইসলাম বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে লামিয়া, আর তার পাশে শুভ্র। শুভ্রকে দেখে লাবিব ভ্রু কুঁচকাল। তা দেখে লামিয়া হো হো করে হেসে উঠল। ব্ল্যাকিকে শুভ্রের গলে দিয়ে দুহাত দিয়ে চোখ ঢেকে চিৎকার করে বলল, লাবিব ভাই, আমি কিছুই দেখিনি ভাই। ওই মনিকা আপনাকে যে কিস করছে আমি কিছুই দেখিনি ভাই। বাই দ্য ওয়ে, ওই মনিকার কিস কিন্তু ইমরান হাশমিকেও হার মানাবে। বলে হাসিতে ফেটে পড়ল লামিয়া। ওপাশ থেকে লাবিব বিরক্ত গলায় চেঁচিয়ে বলল, একটা মাইক এনে দিব তোকে। লামিয়াও চেঁচিয়ে বলল। তা প্রয়োজন পড়বে না। লাবিব আবার চেঁচিয়ে উঠল, তা ঠিক বলেছিস, গলা তো নয় যেন সাউন্ড বক্স। আর তুই এখন ছাদে কি করছিস? এই তো লাবিব হাশমি আর মনিকা ফিমেল হাশমিরের লাইভ কিস দেখছিলাম। চেঁচিয়ে উত্তর দিল লামিয়া। এই মেয়ের সাথে কথা বাড়ানো যাবে না এখন ভেবে লাবিব বিরক্ত মুখে চলে গেল। তা দেখে লামিয়া আবার হো হো করে হেসে উঠল, কিন্তু পিছনে ঘুরতেই দেখলো শুভ্র তার দিকে কেমন চোখে তাকিয়ে আছে। সে চাহনি দেখে লামিয়ার হাসি মুহূর্তেই থেমে গেল। সেদিনের সকালে সে ঘটনাটা মনে পড়ে গেল। শুভ্র ঘুমের ঘরে তার ঠোঁটে চুমু দিয়েছিল, সেটা মনে করতে শরীরে কাঁটা দিয়ে উঠল। লামিয়া কিছু না বলে শুভ্রের পাশ কাটিয়ে চলে যেতে হঠাৎ আবার ফিরে এলো। শুভ্রের কোল থেকে ব্ল্যাকিকে কোলে তুলে নিল, তারপর দ্রুত স্থান ত্যাগ করলো। শুভ্র তা দেখে ঠোঁট কামড়ে হেসে উঠল। সকাল 5টা বেজে 45 সকাল সকাল খানবাড়িতে যেন খুশির উৎসব ছড়িয়ে পড়েছে। আজ সকালে কাউকে না জানিয়ে তাদের বাসায় চলে এসেছে সাবরিনা বেগমের ভাইয়ের ছেলে সামির। তাকে দেখে সাবরিনা বেগম খুশিতে আটখানা হয়ে গেছে। চা বাপ, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। বেশ খুশি হয়ে বলল সাবরিনা বেগম।
সামির মাথা নাড়িয়ে সাফওয়ানের রুমে ব্যাগ নিয়ে চলে গেল। সাবরিনা বেগম দ্রুত নাস্তা বানাতে রান্নাঘরে চলে গেলেন। সামির ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে হাঁটা ধরল শারমিনের রুমের দিকে। আসার পর থেকে এই মেয়েকে দেখেনি এখনো, তাই তার সাথে দেখা করতে তার রুমে গিয়ে দেখলো শারমিন ঘরে নেই। তখন ফারিয়াকে জিজ্ঞেস করতে ফারিয়া জানালো শারমিন বাগানে গিয়েছে। সামির আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে বাগানের দিকে রওনা হলো। বাগানে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছে শারমিন। ইসলাম বাড়ির ফুলের বাগান দেখে তারও শখ হয়েছে বাগান করার, তাই সে নিজের হাতে একটু একটু করে গড়ে তুলেছে ফুলের বাগান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাগানে চলে আসে গাছগুলো যত্ন নিতে। আজও তাই করলো, বেশ যত্ন সহকারে পানি দিতে লাগলো। কিন্তু সে জানে না প্রতিদিন সকালে পর্দার আড়ালে লুকিয়ে কেউ তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। রাশেদ আজও ঘুম থেকে উঠে পর্দার আড়ালে লুকিয়ে দেখতে লাগলো শারমিনকে। সামির চুপচাপ শারমিনের পেছনে এসে দাঁড়ালো। শারমিন তা খেয়াল করলো না। পিছন থেকে আচমকা কোমর পেঁচিয়ে ঘোরালো শারমিনকে। আচমকা এমন হতে শারমিন ভয় পেয়ে চিৎকার করে উঠল। সামির হেসে উঠল, তারপর কোমর ছেড়ে দাঁড়ালো। শারমিন চোখ তুলে সামিরকে দেখতেই খুশিতে জড়িয়ে ধরল। কতদিন পর তার বেস্ট ফ্রেন্ডকে দেখেছে সে। এত খুশি হচ্ছে তার, তা কি করে বোঝাবে তাকে? তুই কখন আসলি আর আমাকে জানালিও না একবার? বেশ অভিমানী কণ্ঠে বলল শারমিন। বলে উঠল সামির। তারপর দুজন হাসি মুখে কথা বলতে বলতে বাড়ির দিকে চলে গেল। কিন্তু দূর থেকে অগ্নিদৃষ্টিতে তাদের দিকে কেউ তাকিয়ে আছে তা তারা জানলো না। রাশিদ ভয়ঙ্কর রেগে গিয়েছে এই দৃশ্য দেখে। রেগে তাতে দাঁত চেপে হাতটা মুষ্টিবদ্ধ করলো। তা আর চোখে শুভ্র দেখলো। এগিয়ে এসে শুভ্র রাশিদের কাঁধে হাত রেখে বলল, সব রাগ উফিয়ান ভুলে প্রিয় মানুষটিকে কাছে টেনে নিয়ে আয় সময় থাকতে। রাশিদ পাশ ফিরে শীতল দৃষ্টিতে তাকালো শুভ্রের দিকে। রাশিদের চোখের ভাষা বুঝতে পেরে শুভ্র হেসে বলল, তুই আর তোর বোন দুটোই একই রকম, বুঝলি? তোদের মুখ ফাটবে কিন্তু মুখ ফোটে না। রাশিদ কিছু না বলে চুপচাপ চলে গেল। তাই রাগ কন্ট্রোল করতে হবে এখন। শুভ্রতা দেখে মুচকি হেসে জানালার বাহিরে তাকাতেই দেখলো লামিয়া জ্যাকের সাথে দৌড়াদৌড়ি করছে বল নিয়ে। সাথে পিছন পিছন ব্লাকিও আছে। তা দেখে শুভ্র হাসলো। কয়েকদিনে ব্লাকি আর জ্যাকিকে লামিয়া ভালোই ট্রেনিং দিয়েছে, আর দুজন ভালোই লামিয়াকে চিনে ফেলেছে। লামিয়া হাঁপিয়ে ঘাসে শুয়ে পড়লো। তার পাশে জ্যাকি ঘেউ ঘেউ করছে, আর ব্লাকি লামিয়ার পেটের উপর বসে আছে। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলো তাদের। লামিয়া ঘাস থেকে উঠে জ্যাকির মাথায় হাত বুলিয়ে দিল, আবার ব্ল্যাকের মাথায় হাত বুলিয়ে দিল। লামিয়া জ্যাকের দিকে তাকিয়ে হাত দিয়ে ঘাসের উপর হালকা থাপ্পড় দিয়ে ইশারায় বসতে বলে জ্যাকি আস্তে ধীরে তার 4 হাত পা গুটিয়ে মাথা নিচু করে বসলো। তা দেখে শুভ্র আরেক দফা হাসলো। লামিয়া বসা থেকে উঠে গেটের কাছে যেতেই চোখ পড়ল খানবাড়ির বাগানের দিকে। লাবিব খালি গায়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, মনে হচ্ছে ব্যায়াম করে উঠল। লাবিবকে বেশ সুন্দর দেখতে লাগছে। সিল্কি চুলগুলো কপালে লেপ্টে আছে তার। লামিয়া হা করে তাকিয়ে আছে লাবিবের দিকে। ছেলেরাও সুদর্শন হয় তার লাবিবকে না দেখলে? ওয়েট ওয়েট, এসব কি ভাবছি আমি? লাবিব সুদর্শন মানুষ হলে, লাবিব সুদর্শন পুরুষ হলে আবরার তো সুদর্শন, এর চেয়েও সুদর্শন। লাবিবের চেয়ে আবরার সুন্দর দেখতে। ও মাই খোদা, আবরারকে দেখলে মনে হয় খেয়ে ফেলি। ছি ছি ছি, এসব কি ভাবছি আমি? ও খোদা, নষ্ট মনটা মনে হয় না আর ঠিক হবে। ভাবতে ভাবতে নিজের মাথায় নিজেই থাপ্পড় বসিয়ে দিয়ে পিছনে ঘুরতেই চোখটা রসগোল্লার মতো হয়ে গেল। এ এ কি দেখছে সে? আবরার খালি গায়ে বাগানে কেন? ও খোদা, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? ভেবেই শুভ্রর দিকে আস্তে ধীরে এগিয়ে গেল। ওদিকে শুভ্র ভিতরে ভিতরে ফুঁসছে। এতক্ষণ লামিয়া লাবিবের দিকে তাকিয়েছিল। তা দেখে শুভ্র ভিতর ভিতর জ্বলে ওঠে। লাবিবের মধ্যে কি আছে যেটা তার মধ্যে নেই? তাই সে নিজেও টি শার্ট খুলে বাগানে এসেছে। তার ভীষণ রাগ লাগছে। লামিয়া লাবিবের দিকে তাকিয়েছিল, তা মনে করতেই রাগ লাগছে তার। লামিয়া আস্তে আস্তে শুভ্রের দিকে এগিয়ে যেতেই দেখলো শুভ্র পুশ আপ করছে। লামিয়া কোমরে হাত দিয়ে শুভ্রের সামনে এসে দাঁড়ালো। দেখলো ফর্সা চেহারায় লাল টুকটুকে হয়ে আছে। তা দেখে লামিয়া ভ্রু কুঁচকালো। আপনার চেহারা লাল টুকটুকে হয়ে গেছে কেন? শুভ্র লামিয়ার কথায় কোনো পাত্তা না দিয়ে চুপচাপ থাকলো। তা দেখে লামিয়া আর কিছু না বলে চুপচাপ আবার চোখ ঘুরিয়ে লাবিবের দিকে তাকালো। তারপর আবার শুভ্রের দিকে তাকিয়ে লাবিবের দিকে চেয়ে বলে উঠল,
লামিয়ার কণ্ঠ শুনে লাবিব পিছনে ফিরে তাকিয়ে ইসলাম বাড়ির বাগানে তাকালো। কাউকে না দেখে ফ্রুকুচকে বাড়ির দিকে চলে গেল। ঠোঁট কামড়ে রাগি চোখে শুভ্রের দিকে তাকিয়ে পাথরে বসে আছে লামিয়া। তাই সামনে বসে তার শুভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে তার দিকে। মনে হচ্ছে কিছু হয়নি এমন ভাব করে তাকিয়ে আছে।